ইলন মাস্ক এবং ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যানের সম্পর্ক কিন্তু খুব বেশি একটা ভালো না। এদেরকে প্রায়ই দেখা যায় একে অন্যকে লক্ষ্য করে নানা ধরনের কথাবার্তা বলতে, কিন্তু সব সময় কিন্তু বিষয়টা এরকম ছিল না। একটা সময় ছিল এই দুইজনের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল এবং এদের একজন আরেকজনকে মেন্টর হিসেবে দেখত। তাহলে কি এমন হলো যে সম্পর্ক আজকে এই জায়গায় আসলো? স্যাম অল্টম্যানের সঙ্গে ইলন মাস্কের পরিচয় হয় 2010 সালের দিকে। সেই সময় স্যাম অল্টম্যান ওয়াই কম্বিনেটরে কাজ করছে এবং এইটার মাধ্যমে তার সিলিকন ভ্যালিতে একটা প্রভাব তৈরি হচ্ছে। ওয়াই কম্বিনেটর বিভিন্ন ধরনের স্টার্ট আপ নিয়ে কাজ করে। অন্যদিকে মাস্ক তখন ব্যস্ত স্পেস এক্স নিয়ে। তার একমাত্র চিন্তা চেতনা হচ্ছে যে আমাকে রকেট পাঠাতে হবে। তো মাস্কের সঙ্গে পরিচিত হওয়ার পর অল্টম্যান মাস্কের যাই দেখে তাই তার ভালো লাগে। মাস্কের ডেডিকেশন, মাস্ক যেভাবে পরিকল্পনা করছে, প্রায় সব কিছুই। অন্যদিকে অল্টম্যানের চিন্তাভাবনাও মাস্কের বেশ পছন্দ হয়ে যায়। একটা পর্যায়ে অল্টম্যান মাস্ককে মেন্টর হিসেবে গ্রহণ করে এবং মাস্কও অল্টম্যানকে নানা ধরনের বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করতে থাকে। সমস্যা বাধে এআই নিয়ে প্রথমে আসলে মাস্ক আর অল্টম্যানের মধ্যে সমস্যা বাধা নাই। সমস্যাটা বেঁধেছিল জাকারবার্গ এবং গুগলের সঙ্গে মাস্কের। যেটা হয়েছিল, জাকারবার্গ মাস্ককে খুব কনভিন্স করার চেষ্টা করেছিল যে এআই খুব ভালো একটা জিনিস এবং এটা দিয়ে হিউম্যানিটির কোনো ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নাই। অন্যদিকে মাস্কের কথা ছিল যে এই ধরনের একটা জিনিস যদি আসে এবং এটা যদি আনচেকড থাকে তাহলে এটা অবশ্যই মানব জাতির ক্ষতি করবে। এদিকে মাস্ক আবার যখন জাকারবার্গের সঙ্গে এসব নিয়ে কথাবার্তা বলার পরে জানতে পারলো যে গুগল অলরেডি অনেক দূর এগিয়ে গেছে এআই নিয়ে এবং তারা একটা মডেলও তৈরি করে ফেলেছে। তো এই ধরনের জিনিসগুলো জানার পরে তার কাছে মনে হলো যে একদিকে জাকারবার্গের হাতে আছে ফেসবুক, যেটা অনেক বড় একটা কোম্পানি, এবং ও যদি এআই তৈরিতে হাত দেয় ওইটা একদিকে চলে যাবে। অন্যদিকে গুগল অলরেডি তৈরি করে ফেলছে। তো এই দুইজনকে কোনোভাবেই ট্রাস্ট করা যায় না। অন্তত হিউম্যানিটি শেষ হয়ে যেতে পারে এমন একটা বিষয় নিয়ে তো নাই। এ কারণে মাস্ক চিন্তা করলো যে হাউ অ্যাবাউট একটা কোম্পানি যদি এরকম হয় যেটা এআই নিয়ে গবেষণা করবে এবং এআইকে কিভাবে চেকে রাখা যায় এই বিষয়গুলো নিয়ে কাজ করবে। তো মাস্ক যখন এই ধরনের চিন্তা ভাবনাগুলো করছিল তখন তার ইমেল চালাচালি হচ্ছিল স্যাম অল্টম্যানের সঙ্গে। এটা 2014 সালের ঘটনা। আর এই ইমেল চালাচালির এক পর্যায়ে অল্টম্যান নিজে থেকেই মাস্ককে প্রস্তাব দেয় যে চলো আমরা একটা এআই ল্যাব তৈরি করি এবং এআই ল্যাব তৈরি করে এই জিনিসটা নিয়ে কাজ করি। যেই বলা সেই কাজ, তারা এআই ল্যাব তৈরির জন্য নেমে যায় এবং দুজনে মিলে বেশ কয়েকজনকে হায়ারও করে। মাস্ক এটার ব্যাপারে পুরোপুরি ডেডিকেটেড ছিল। যেমন অল্টম্যানের টার্গেট ছিল যে এই এআই ল্যাব যেটা নতুন হবে সেটার জন্য তার $100 মিলিয়ন একটা ফান্ড হলেই হবে। কিন্তু মাস্ক এটাকে পুশ করে $1 বিলিয়ন ফান্ড তৈরির জন্য একটা টার্গেট দিয়ে দেয় এবং বলে যে তোমার যতটুকু হবে না এই 1 বিলিয়ন পূর্ণ হতে ততটুকু ফান্ড আমি দিয়ে দিব, যেটুকু ঘাটতি থাকবে ওটুকু আমার। এবং দিন শেষে দেখা যায় যে মাস্ক $45 মিলিয়ন দিয়েছে এই এআই ফান্ডে। আর মোটামুটি এভাবেই বলা যায় তৈরি হলো ওপেন এআই। এবং ওপেন এআই তৈরির পর এ পর্যন্ত সব কিছু ভালোই চলছিল, কারোর মধ্যে কোনো ঝামেলা নেই, কোনো গন্ডগোল হচ্ছে না। ঝামেলাটা শুরু হলো যখন ওপেন এআই কাজ শুরু করলো। ওপেন এআই শুরুতে যে গতিতে আগাচ্ছিল সেটা নিয়ে মাস্ক সন্তুষ্ট ছিল না এবং একটা পর্যায়ে দেখা গেল মাস্ক খুঁটিনাটি সব কিছু নিয়েই নাক গলাচ্ছে প্রায়। এবং সে বিভিন্ন সময়ে এই ওপেন এআই এর যে অ্যাডভান্সমেন্ট আছে এটা নিয়ে বিভিন্ন সমালোচনা করছে এবং ক্ষেত্র বিশেষে কটাক্ষও করছে। এই বিষয়টা আবার অল্টম্যানের ভালো লাগছিল না, কিন্তু অল্টম্যান সরাসরিও কিছু বলে নাই। একটা পর্যায়ে এমনও হয়েছে যে মাস্ক সরাসরি ওপেন এআই এর ইঞ্জিনিয়ারদেরকে টেসলাতে নিয়ে গেছে এবং ওপেন এআই এ অন্যান্য যারা ছিল তাদেরকে প্রস্তাব দিয়েছে যে তোমরা হাউ অ্যাবাউট এটাকে টেসলার সঙ্গে ইন্টিগ্রেট করে ফেলো, এটা টেসলার পার্ট হয়ে যাক। তো অল্টম্যান রাজি হয় নাই, যার কারণে ওটা কিছু হয় নাই। বাট এই ধরনের বিষয়গুলো নিয়ে এই দুজনের মধ্যে কিটিমিটি চলছিল। 2018 সালের দিকে এসে মাস্ক ওপেন এআইয়ের বোর্ড থেকেই সরে যায় এবং তার চিন্তা ভাবনা ছিল যে এইটা দাঁড়াবে না, এইটার যে অবস্থা এখন এইটার দাঁড়ানোর পসিবিলিটি 0%, 1%ও না। কিন্তু খেলা ঘুরে যায় আর কয়েক বছর পরেই যখন চ্যাট জিপিটি লঞ্চ হয় এবং চ্যাট জিপিটি লঞ্চ হওয়ার পরে মাস্কের তো মাথা খারাপের মতো অবস্থা, কারণ মাস্ক যেটা ভেবেছিল যে দাঁড়াবেই না সেটা অলরেডি পুরো ওয়ার্ল্ডে একটা হাইপ তৈরি করে ফেলে। এবং এই সময় থেকে দেখা যায় মাস্ক অল্টম্যানকে নিয়ে নানা ধরনের মন্তব্য করছে এবং অল্টম্যানও এই সময়টাতে মাস্ককে ছেড়ে কথা বলে না এবং বিভিন্ন সময় পাল্টা জবাব দেয়, আবার অনেক সময় আক্রমণও সে নিজে থেকেই করে।
যেমন অল্টম্যান প্রকাশ্যেই মাস্ককে জার্ক বলে ডেকেছে, আবার অন্যদিকে মাস্ক বলেছে যে অল্টম্যান যা করছে সেটা আসলে হিউম্যানিটির জন্য ব্যাপক হার্মফুল এবং কারো উচিত অল্টম্যানকে থামানো। সে এমনকি ওপেন এআইয়ের বোর্ড মেম্বারদের কাছেও চিঠি লিখেছে যে সবার উচিত অল্টম্যানের বিরুদ্ধে দাঁড়ানো এবং একটা স্ট্যান্ড নেওয়া বড়সড় লেভেলে, যাতে সেই হার্মফুল কাজগুলো না করতে পারে। আর গণমাধ্যমে তো মাস্ক বহুবার অল্টম্যানের সমালোচনা করেছে। এখন একটা কথা, মাস্ক কি এইসব আচরণ করছে জেলাসি থেকে, না আসলেও অল্টম্যান এমন কোনো পদক্ষেপ নিচ্ছে যেটা মানব জাতিকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে? এইটা আসলে দুইভাবেই দেখা যায়। যেমন মাস্কের একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে যে সে যদি কোনো কিছুতে 100% ইনফ্লুয়েন্স বিস্তার না করতে পারে তাহলে সেই জিনিসটা সে করতে পারে না বা সেই জিনিসটা সে পছন্দ করে না। এইটা তার কোর পার্সোনালিটির একটা বৈশিষ্ট্য। সে যেটা নিয়ে কাজ করবে, সে যে ক্ষেত্রটায় থাকবে সেটাতে তার 100% ইনফ্লুয়েন্স থাকবে, অ্যাটলিস্ট তার কথাই শেষ কথা হবে ওই জায়গাটাতে। এইটা ওপেন এআইতে মাস্ক পায় নাই। আবার অন্যদিকে ওপেন এআই যখন তৈরি হয় এটা ছিল একটা অলাভজনক প্রতিষ্ঠান, এটা থেকে টাকা পয়সা মুনাফা অর্জন এই ধরনের কোনো টার্গেট ছিল না। কিন্তু পরবর্তীতে এইটারই একটা উইং হয় স্যাম অল্টম্যানের নেতৃত্বে, যেইটা প্রফিট মেকিং নিয়ে কাজ করবে এবং যেটা প্রফিট আর্ন করবে। তো একটা কোম্পানি যখন এআই তৈরি করবে প্রফিট মেকিংয়ের জন্য, তখন সেইটা যে বিভিন্ন কোয়েশ্চেনেবল পদক্ষেপ নিবে এইটা অনেকটা অনুমেয়। তো এই ধরনের অদ্ভুত বিজনেস মডেলে স্যাম অল্টম্যানের ইন্টেনশন নিয়েও প্রশ্ন তোলার অনেক জায়গা আছে। মাস্ক এরই মধ্যে তার এআই কোম্পানি খুলেছে এবং সেটা জোরে সোরেই কাজ করছে। গ্রক অলরেডি চলে আসছে, আমরা সবাই গ্রক ইউজ করতে পারছি। আপনি ইউজ করেছেন কিনা আমি জানি না, ইউজ করে দেখেন। এটা আমার কাছে মনে হয়েছে চ্যাট জিপিটির চেয়ে অনেক আলাদা এবং আনসেন্সর্ড আনফিল্টার্ড একটা ভার্সন, অনেক র। তো যাই হোক, মূল কথায় ফিরে যাই, স্যাম অল্টম্যান এবং মাস্কের এই সম্পর্ক খারাপের জন্য কে দায়ী? এইটার আসলে এখন পর্যন্ত ক্লিয়ার কোনো উত্তর নাই, কিন্তু নিয়ার ফিউচারে হয়তো আমরা দেখতে পারবো যে কে কি করছে এবং কার ইন্টেনশন কি ছিল সেটা আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। তো আমার আজকের এই ভিডিও এ পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন সবাই।